আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। ঐক্যমত কমিশনের আলোচনায় একটা বিরতি হয়েছে। আমরা যেটি দেখছি গত কয়েকদিন আলোচনা চলছিল, ঐক্য অনৈক্যের একটা রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। কিছু বিষয় ঐক্য হচ্ছে, কিছু বিষয় ঐক্য হচ্ছে না। রাজনৈতিক দলগুলো নানা রকম বক্তব্য গণমাধ্যমে আসছে। সব মিলিয়ে দেশের মানুষও চিন্তা করছেন যে এই যে একটি গণঅভ্যুত্থান হলে এরপর যে ধরনের পরিবর্তন প্রত্যাশা করা হচ্ছে সেই জায়গায় হতাশ হতে হবে কিনা। আজকে আমরা কথা বলতে চাই ঐক্য অনৈক্যের রাজনীতি নিয়ে। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা যেসব অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছি তার মধ্যে একজন এর মধ্যে উপস্থিত হয়েছেন। স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন জনাব মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। আপনাকে স্বাগত জানাই। ভালো আছেন নিশ্চয়ই? কথা বলতে চাই, আপনারও একটা বক্তব্য আমরা যেটি গণমাধ্যমে দেখেছি, আপনি ঐক্যমত কমিশনের বৈঠকে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলছিলেন সেখানেও একটি হতাশা আমরা দেখেছি যে আসলে বিভিন্ন দাবি নিয়ে বাহাস চলছে এবং বলছিলেন যে দাবির ক্ষেত্রে বা গো ধরে থাকার ক্ষেত্রেও এক ধরনের ফ্যাসিবাদী আচরণ মানে পরিলক্ষিত হচ্ছে। এই জায়গাটি আসলে কেমন, ওখানে বসে কেমন দেখছেন, রাজনৈতিক দলগুলোর আচরণ কেমন দেখছেন এবং এটি সত্যিই কি হতাশাজনক? ধন্যবাদ জায়েদ, দর্শককেও শুভেচ্ছা জানাই। হতাশার কথা বলেছি এই জন্য যে আমাদের আশাটা অনেক বড়, কারণ আমরা যেহেতু ঐক্যবদ্ধ ছিলাম তো দীর্ঘ সংগ্রামের পরে না একটা সময় হয়েছিল এমন যে আমরা যে কোনো মূল্যে হোক এই ফ্যাসিবাদের আমরা পতন চাই। ফলে আপনি দেখেছেন কিন্তু একেবারে রাইট টু লেফট একেবারে সবাই মিলে রাস্তায় নেমেছিল এবং যে ছাত্ররা পড়ার টেবিলে ছিল, যে মায়েরা মানে অনেকে হয়তো মানে তার বেডরুম থেকে বের হন না এরকম মায়েরাও রাস্তায় নেমে এসেছিল। ফলে এই যে একটা গণ ঐক্য যেটা তৈরি হয়েছিল, আমরা চেয়েছিলাম যে এখানে এটার ফল হিসাবে আমরা একটা ভালো জিনিস আশা করেছিলাম। সেই জায়গাটা থেকে কিছুটা হতাশা, বাট আমাদের মিটিংগুলো কিন্তু খুব ভালো হচ্ছে। বিএনপি বলছে যে আপনাদের যে অন্য রাজনৈতিক দলগুলো যেগুলো আছে সবাই মিলে চাচ্ছে যে একটা তো ধরে নেওয়া হয়েছে বা মনেই করা হচ্ছে এবং এটা অবশ্যম্ভাবী অনেকটা যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, সেই ক্ষেত্রে সবাই মিলে চেষ্টা করছে যেন ক্ষমতা কমানো যায়, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, এই যে ক্ষমতা হ্রাস করে বিরোধী দল বা অন্যদের ক্ষমতা বৃদ্ধি করা। সেখানেও আপনাদের নিয়ত ভালো যে নতুন করে কেউ যেন স্বৈরাচার হয়ে না ওঠে। তো সেই জায়গাটায় যে দর কষাকষি সেটা একটু জানতে চাই। একটু হচ্ছে কি, ধরেন আমি যদি একদম তাত্ত্বিক আলোচনায় না গিয়ে প্র্যাকটিক্যাল আলোচনায় যাই, যে কোনো কারণে হোক সাবকনশিয়াস মাইন্ড থেকে সবাই মনে করছে যে বিএনপি জনপ্রিয় দল বা বিএনপি বড় দল, বিএনপির দীর্ঘ একটা সংগ্রামের ইতিহাস আছে তাদের, এবং বিএনপিকে কিন্তু নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে 2014 সাল থেকে শুরু করে 18-24 তিনোটাতেই কিন্তু নির্বাচনকে আপনি ম্যানিপুলেট করা হয়েছে। কেন? একটা ভয় থেকে যে বিএনপি ক্ষমতায় চলে আসবে। ফলে এই যে দীর্ঘ সময় বিএনপি ক্ষমতায় আসতে পারছে না একটা সুষ্ঠু নির্বাচনের অভাবে, সেই জায়গায় তো একটা বিএনপির একটা এক্সপেকটেশন, বিএনপির প্রতি একটা ধারণা তো তৈরি হয়ে আছে, এটা তো সত্য। এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আবার উল্টো দিকে একটা কথা আছে যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা যে প্রত্যাশাটা করছি সুশাসনের, গণতন্ত্রের বা পরিবর্তনের, সেটার কোনো বিঘ্ন হবে কিনা সেই আশঙ্কা থেকেই কিন্তু বিগত সময়ে যে কারণে সরকার চরম স্বৈরাচারী হয়েছিল, একচ্ছত্র ক্ষমতা নিয়োগ দিচ্ছে, শেখ হাসিনা দিচ্ছে, যাকে খুশি তাকে নিয়োগ দিয়েছে। আপনি ধরেন প্রেসিডেন্ট হিসাবে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে যিনি নিজেও কল্পনা করেন না উনি প্রেসিডেন্ট হবেন, এবং মানে এমন বর্ণনা এসেছে পত্রপত্রিকায় বা বিভিন্ন জায়গায় যে উনি গিয়ে শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করতে চেয়েছিলেন, তো বাট উনি সালাম নেন নাই। তখন উনি বুঝেছেন কী ব্যাপার, উনি সবসময় আমাকে পায়ে ধরে সালাম নেন, আজকে কেন নিচ্ছেন না। তখন উনি চিন্তায় পড়েছেন কি এটা কি আমার জন্য দুঃসংবাদ না সুসংবাদ। পরে দেখা গেলো যে মহা সুসংবাদ। তো এই রকম জায়গায় এরপরে ধরেন পিএসসিতে নিয়োগ হয়েছে, পিএসসিতে দেদারসে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আপনার নির্বাচন কমিশনগুলো এমন হয়েছে যে নির্বাচন কমিশনের লোকেরা পর্যন্ত মানে একটা রাতের ভোট, দিনের ভোট, আপনার পুকুর চুরির ভোট হচ্ছে, সেখানে তারা বলছেন খুবই ভালো ভোট হচ্ছে। বিচারপতিরা বলছেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। এই যে অবক্ষয়, এটা অতীতে কখনো হয় নাই। ওই যে একটা কথা আছে না যে যার ওই চুন খেয়ে মুখ পড়েছে তার দই দেখলে ভয় পায়। তা আমাদের একটা আশঙ্কা তৈরি হয়েছে বা জনগণের একটা প্রত্যাশা যে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কেন থাকবে। প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা তো আছে, উনি রাষ্ট্র পরিচালনা করবেন, সংসদীয় গণতন্ত্রে ওনার সর্বময় ক্ষমতা থাকবে, কিন্তু কিছু যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সেগুলোর নিয়োগটা যাতে স্বচ্ছ হয়, সেগুলোর নিয়োগটা যাতে
দলবাজি তার মধ্যে পরিণত না হয়, সেই নিয়োগটা যাতে এমনভাবে হয় যে সরকারি দল বিরোধী দল কনসাল্ট করে, যেটা আমরা আইডিয়াল পজিশন মনে করি গণতন্ত্রের। যে গণতন্ত্রে বলা হয় বিরোধী দল সরকারের পার্ট। আমরা এখানে চেয়েছি বা আমাদের যেটা মানে প্রত্যাশা সেটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন বা হাইকোর্টের বিচারপতিদের যে নিয়োগ প্রক্রিয়া বা পিএসসি নিয়োগ প্রক্রিয়া বা দুদক নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়ায় সরকার এবং বিরোধী দলের সমন্বয়ে আলোচনা করে এই নিয়োগগুলো হবে একটা কমিটির মধ্য দিয়ে, এবং এটা হলে যেটা হবে মানুষের একটা আস্থা ফিরে আসবে। এখন দেখেন এটা কিন্তু একদিকে বিএনপির জন্যও ভালো, মানে বিএনপির জন্য এই কথাটা এই জন্যই বলছি, যদি বিএনপি ক্ষমতায় যায় সে চিন্তা থেকে বলছি। ধরেন আপনি যদি একজন দুদকের চেয়ারম্যানকে নিয়োগ দেন, তখন এই দুদক চেয়ারম্যান যখন দেখা যাবে যে বিরোধী দলের কোনো নেতাকে তার দুর্নীতির জন্য বা কোনো একটা ব্যবসায়ীকে দুর্নীতির জন্য ধরলো, তখন অনায়াসে বলবে যে এটা সরকার আমাদের উপর একটা পরোক্ষভাবে আমাদের উপরে নির্যাতন করছে। কিন্তু ওই দুদক চেয়ারম্যান যদি নিয়োগে যদি বিরোধী দলের নেতারও কনসেন্ট থাকে, প্রক্রিয়ায় উনি অংশগ্রহণ থাকে, তাহলে তো তার বিরুদ্ধে কথা বলার সুযোগ থাকবে না, অর্থাৎ উনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। তো এই জিনিসগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের একটা কাল্পনিক চিন্তা, যে আমরা যেহেতু একটা ফ্যাসিবাদী ব্যবস্থায় ছিলাম, সো আমরা চাচ্ছি যে আগামী দিনের যেই সরকারটা হবে তারা আমাদেরই তো সংগ্রামী সরকার, তারা তো নির্যাতিত নিপীড়িত ছিলেন, যেই আসুক। ধরেন এইবারে আমরা তো এতটুকু অন্তত বলতে পারি, বিএনপি আসবে বা না আসবে সেটা যদি নাও বলতে পারি, এটা তো বলতে পারি যারাই এবার ক্ষমতায় আসবেন জনগণের ভোটে, এরা সবাই গত 15 বছর ধরে 16 বছর ধরে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, দলবাজির শিকার হয়েছেন, নানাভাবে তারা বৈষম্যের শিকার হয়েছেন। সুতরাং এতটুকু বৈষম্যের শিকার হওয়ার পরে আমরা কি চাই না যে একটা বৈষম্যহীন নিয়োগ প্রক্রিয়া হোক? আমরা কি চাই না যে একটা সুশাসন হোক, একটা চেক অ্যান্ড ব্যালেন্স হোক, একটা জবাবদিহিতার মতো পরিবেশ থাকুক? সেই জন্যই আমরা সবাই মিলে একটু চেষ্টা করছি যে একটা এই পরিবর্তনে যাতে সূচনা হয়। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান। আপনাকে স্বাগত জানাই। আমরা কথা বলছিলাম আসলে যে ঐক্য অনৈক্য রাজনীতি, আগেও আপনার সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে এবং আপনি বলেছেন যে মত দ্বিমত এটাই সৌন্দর্য এবং সবাই সবার মত প্রকাশ করছে। বিএনপি গতকালকে যেটি বলেছে যে প্রধানমন্ত্রী পদের সর্বোচ্চ 10 বছর থাকা এটা বিএনপিরই 31 দফা একটি। পরবর্তী বলা হয়েছে শর্ত সাপেক্ষে বিএনপি একমত, আর এনসিসির কথা যেটি বলা হচ্ছিল, হয় এনসিসি নয় 10 বছর, দুটোর একটা। আপনাদের দলীয় ফোরামেও নিশ্চয়ই কথা হয়েছে। এই যে কিছু কিছু বিষয়ে যে একটু অনৈক্য হচ্ছে আর কি, এতে মানুষের মধ্যেও নানা রকম চিন্তা যে আসলে কি হয় বা এটা কেন মানা হচ্ছে না। আপনাদের মানে আপনার মতামত জানতে চাই। আমি ওনার কাছ থেকে জানতে চেয়েছিলাম অন্যান্য দলগুলোর যে বক্তব্য সেগুলোর প্রসঙ্গে, এই এনসিসি না মানা বা এই যে সাংবিধানিক নিয়োগ প্রক্রিয়া, এটার মধ্যে আপনারা বলছেন যে কোনো বডি যদি নির্বাহী ক্ষমতা মানে প্যারালাল হয়ে যায় বা কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করে, সেটা গ্রহণ করা উচিত হবে না, এমনটা আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। মঞ্জু ভাইকে শুভেচ্ছা। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের বাংলাদেশের রাজনীতিতে শতাব্দীব্যাপী গণতান্ত্রিক বিধি ব্যবস্থার জন্যে, স্বাধীনতার জন্যে নানান পর্যায়ে নানানভাবে, শুধু পাকিস্তান আমলে না, শুধু বাংলাদেশ আমলে না, ব্রিটিশ আমলেও যে স্বাধীনতার জন্য সংগ্রাম, সেটা গণতন্ত্রের জন্য সংগ্রাম। তারই একটা প্রেক্ষাপটে পাকিস্তান, তারপর বাংলাদেশ। কিন্তু গণতান্ত্রিক বিধি ব্যবস্থার জন্য আমরা বিজয় লাভ করলেও গণতান্ত্রিক সংস্কৃতিটা আমরা কতটা গ্রহণ করতে পেরেছি, এটা আমার মানে সবথেকে বিতর্কের একটা জায়গা। যেমন গণতন্ত্রে ভিন্ন মত পোষণ করবে বলেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, মানে আমার নিজস্ব একটা কর্মসূচি আছে, তার মানে এই নয় যে আমাকেই সবাই মানতে হবে। যদি আমারটাই সব একক হয়ে থাকে, তাহলে অন্যটা যদি কোনো দাঁড়ানোর জায়গায় না পায় অথবা দাঁড়াতে দেওয়া না হয়, তাহলে এটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা। মানুষ এই বিভিন্ন মত পথ বক্তব্য চিন্তা এটাকে ভালো যেটা বাসে তার যে সমর্থন, সেটা যখন সংখ্যাগরিষ্ঠ মানুষের অংশ হয়ে যায়, তখনই গণতন্ত্রের মানে কিছুটা হলেও বিজয় লাভ করে। তো যেমন একটা জাতি
ভাষার জন্য আপনি চিন্তা করেন রক্ত দিয়েছে 52 সালে ভাষার জন্য। যেমন ব্রিটিশ ভারতে বলা হয় পাকিস্তান, যেটা ভারত অভিযোগ করে যে মুসলমানরাই ভারত বিভক্তির জন্য দায়ী। এই কথা যারা বলে তাদেরই আবার নেতা মিস্টার গান্ধী, সে মিস্টার জিন্নাকে হিন্দু মুসলিমদের ঐক্যের প্রতীক হিসাবে ব্যাখ্যা করেছিল। তার মানে মিস্টার জিন্নাই পারে একমাত্র হিন্দু মুসলিমকে এক জায়গায় রাখতে। আপনি লক্ষ্য করবেন, আমি নিজে এটা চিন্তা করেছি যে তিনি ইসলামিক রিপাবলিকের জাতির পিতা হয়েছেন পরবর্তীতে পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে। তার একটা টুপি পরতেন তিনি, সেই টুপিটা জিন্না টুপি হিসাবে আমরা মানে সবাই পরিচিত। তো টুপিটা যদি তার মাথা থেকে আপনি খুলে নেন, মানে নাই, তাহলে দেখবেন সে ইউরোপের পোশাক পরিচ্ছদ এমনকি চেহারাটাও, মানে ইসলামিক রিপাবলিকে সাধারণত যে লেবাস থাকার কথা, মানে আমরা যেভাবে মনে করি আমাদের আলেম ওলেমা মুফতি যেসব টুপি দাড়ি থাকবে, পাগড়ি থাকবে এবং তাদের যে পোশাক, এটা আমরা ছোট থেকে দেখেছি। শুধু আমার এই বাংলাদেশে না, কিন্তু এই ভূখণ্ডের বাইরেও পৃথিবীব্যাপী এটা। কিন্তু তার সঙ্গে ইসলামিক রিপাবলিক 1 নম্বর মানে পৃথিবীব্যাপী ছিল ওই সময় ইসলামিক পাকিস্তান, কিন্তু তিনি তা ছিলেন। তিনি গণতন্ত্রের পূজারী ছিলেন, কিন্তু 2-1 বছরের মধ্যে তার মৃত্যু হয়, পাকিস্তান অন্য সেবে চলে যায়। আমি কেন এত ওই সময়ের কথাটা বলছি, এর ধারাবাহিক অংশ হিসাবে বাঙালি মুসলমানের জন্য কিন্তু পাকিস্তান সৃষ্টি হয়েছিল। কারণ 56 তারা ছিল, একক সংখ্যাগরিষ্ঠ অংশ বাঙালি মুসলমান, মানে আমরা যে ভূখণ্ডের মানুষ। আর সিন্ধি, বালুচ, পাঠান মানে ওয়েস্ট পাকিস্তান, এখন যেটা পাকিস্তান হিসাবে চিহ্নিত, সব মিলায়ে বাকিটা। কিন্তু স্বাধীনতার পর মানে ব্রিটিশের পর পাকিস্তানের পর কোনোভাবেই তারা এতদ অঞ্চলের মানুষকে অ্যাকসেপ্ট করে না। তো এটা আমার কাছে মনে হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির বাইরের একটা ঘটনা। তারা গণতন্ত্র অ্যাকসেপ্ট করতে পারেন। ঠিক তেমনি মর্মান্তিক হলো সত্য, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলেন আর প্রধানমন্ত্রী বলেন, শেখ মুজিবও গণতান্ত্রিক সংস্কৃতি অ্যাকসেপ্ট করতে পারেন। আজকে কোর্টে যে হাবিবুল আওয়াল সাবেক সিইসি, তিনিও বলেছেন এই প্রথম নির্বাচনটা 293 আসনে জয় হওয়ার বিষয়টা উনি, ওনারা এখন যখন কোর্টে গিয়ে দাঁড়াইছে, যখন গ্রেপ্তার হয়েছে, যখন আইনের মুখোমুখি হয়েছে, তার মানে এই প্রথম ওনাদের শিক্ষা হচ্ছে এই তিনিতে বুদ্ধিজ্ঞানের অর্জন হয়েছে এমন না, কিন্তু সাবেক সচিব তো সহ। তার মানে আছে উনি গণতন্ত্রের সংস্কৃতির অংশ না। লোভী, পদলোভী যেভাবে ব্যাখ্যা করেন না কেন, সেই সময় এই মানুষগুলো একটা কীট পতঙ্গের সঙ্গে ভিন্ন কিছু না। আমার কাছে ওই জায়গাটায় আমরা যে যখন যাচ্ছি অন্যকে দোষারোপ করছি, কিন্তু বাংলাদেশে একমাত্র যারা নির্বাচন কমিশন যত ক্ষমতা, সাংবিধানিকভাবে ক্ষমতার অধিকারী, প্রধানমন্ত্রীও তাদের টাচ করতে পারেন, বরঞ্চ চিফ ইলেকশন কমিশনার প্রধানমন্ত্রীকে জেলখানায় পাঠাতে পারে। এটা আপনি ব্যাখ্যা চাইলে আমি ব্যাখ্যা দিয়ে দিতে পারবো। কিন্তু এই জায়গায় যারা বসছে ধারাবাহিকভাবে, যে 3-4 জন আসছে যাদের নামে বিএনপির পক্ষ থেকে মামলা হয়েছে, এরা বাংলাদেশটাকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। এই যে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এই যে গত 1 মাসে, এটা না, কিন্তু 17 বছর ধরে যে হত্যাকাণ্ড হয়েছে, আমাদের এক বিএনপিরই 5,000, অন্যান্য বিরোধী দলের সকলেই কিছু কিছু শহীদ হয়েছে। তো এই শহীদের সমস্ত দায় এদের। শুধু নির্বাচন খারাপ করছে এটা না, বাংলাদেশে এই লুটপাটের জন্য দায় এরা, বাংলাদেশের সব অপকর্মের জন্য দায় এরা। এদের ফাঁসি দিলে পরেও আমার কাছে মনে হয়েছে তার যথাযথ হবে না। কিন্তু কি ভদ্রলোকের চেহারা, কোর্টে দাঁড়িয়ে আমাদের আবার সবক দিচ্ছেন, খুব প্রমিত বাংলায় কথা বলেন আবার। কি আমার কাছে এটা খুব অদ্ভুত মনে হয় যে ওই সময়গুলোতে তিনি কিচ্ছু না করতে হলে পদত্যাগ করতেন। যেমন আমরা, এই যে মঞ্জু ভাই, এবার আমরা তো ইউনিভার্সিটি পড়ছি, আমরা তো চাকরিতে গেলে নিশ্চয় খারাপ করতাম, আমার কাছে মনে হয় না। তা আমরা জেনে বুঝেই তো পলিটিক্সে আসছি, সব কিছু ত্যাগ করেই তো আসছি। তো তারা চাকরির লোভে বাংলাদেশটাকে শ্মশানে রূপান্তরিত করেছে, অর্থনীতিকে পঙ্গু করেছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের প্রধান সমস্যাটা হচ্ছে
গণতান্ত্রিক সংস্কৃতিটা আমি কাউকে আলাদা করে চিহ্নিত করছি না, এইটা আমরা রপ্ত করতে পারি নাই, এটা আমরা বিস্তার লাভ করতে পারি। যে যখন যেভাবে হোক কখনো কখনো ঝলকানি দেখা দিয়েছে, কিন্তু ম্যাক্সিমাম সময়টাই যেমন এখন এই মুহূর্তে হ্যাঁ সবাই প্রত্যাশা করছে একটি ভালো নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার হবে, এটা এখন প্রত্যাশা করছে। কিন্তু সেটি সাংবিধানিকভাবে 90 দিনের মধ্যে ঘোষিত হওয়ার পরও লিখিত আছে সংবিধানে, সেটি আমরা 3-4 90 দিন পার করে ফেলেছি। কিন্তু এই বাংলাদেশে আবার জাস্টিস শাহাবুদ্দিন সাহেব 90 দিনের মধ্যেই 90-এর গণঅভ্যুত্থানের পরে, আমরা যখন ছাত্র সেই গণঅভ্যুত্থান পর কিন্তু উনি সময় মতোই করেছিলেন। তো ওই সংস্কৃতি আর এই সংস্কৃতি ভিন্ন হয়ে গেছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে একটা মানুষ আর ফেরেশতা এর তো পার্থক্য আছে না, শয়তান, সবগুলোর ভিতরে পার্থক্য আছে। তো আমরা শয়তানি জিনিসটাই বেশি প্র্যাকটিস করেছি। ধন্যবাদ আপনাকে। যে প্রসঙ্গটি দিয়ে শুরু করেছিলাম আর কি, যে ঐক্য অনৈক্য শয়তানির প্র্যাকটিস দুধুভাই বলছেন, এই ঐক্য অনৈক্যের আমরা যেটি দেখছি যে মাঠে ময়দানে এখন বিএনপি বক্তব্য রাখছে, ইসলামী দল যেগুলো বিশেষ করে জামায়াত, ইসলামী আন্দোলন, দুটি দলই আমরা দেখছি বিভিন্ন জায়গায় মোটামুটি বড় বড়ই সমাবেশ তারা করছেন বিভিন্ন জায়গায়। সেইখানে যে বক্তব্যগুলো আসছে যে স্থানীয় নির্বাচনের দাবি আসছে আগে, যে কোনো একটা স্থানীয় নির্বাচন করে দেখান যে আপনারা নির্বাচন করতে পারেন। মুজিবুর রহমান মঞ্জুর, কি বলবেন আসলে এই নির্বাচন কমিশনের সক্ষমতা কতটুকু আছে, সরকারের কতটুকু সক্ষমতা আছে, স্থানীয় সরকার নির্বাচনের যৌক্তিকতা কতটুকু জাতীয় নির্বাচনে? না দেখেন, ব্যাপার হচ্ছে যেটা দুদুভাই বললেন না, যে গণতান্ত্রিক অধিকার তো আছে যে কোনো দাবি পেছনে যুক্তি দেওয়ার, আমি এটাতে কোনো অধিকারের পয়েন্ট অফ ভিউ থেকে এখানে আমি দোষের কিছু না। কথা যেটা হচ্ছে যে আমরাও কিন্তু স্থানীয় নির্বাচনের ব্যাপারটার পক্ষে। কেন পক্ষে? অন্তত স্থানীয় নির্বাচন করতে না পারলেও আমরা বলেছি অন্তত কয়েকটা সিটি কর্পোরেশন হলেও নির্বাচন করে দেখা যেতে পারে কয়েকটা কারণে। একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা, যেখানে এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি, চুরি ডাকাতি ছিনতাই এগুলো নিয়ে সমস্যা নাই, সমস্যা যখন দেখাচ্ছে রাজনৈতিক ক্ল্যাশ যেখানে হচ্ছে, ধরেন বিএনপির সাথে বিএনপির যদি কোথাও মানে অন্তকোন্দলের মারামারি হচ্ছে, বা বিএনপির সাথে জামাতের হচ্ছে, বা আমাদের দলের সাথে অন্য একটা দলের হচ্ছে, কারণ আমরা সবাই তো গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, আমরা তো সবাই তো গণঅভ্যুত্থানের আন্দোলনে অংশীদার ছিলাম। ফলে আমাদের মধ্যে যখন ক্ল্যাশ হচ্ছে তখন কিন্তু পুলিশ এসে কোনো ভূমিকা রাখছে না। এবং আপনি তো দেখেছেন ওই যে কয়েকদিন আগে যে পুলিশের সামনেই ঘটনা ঘটছে, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, এই ধরনের কিছু অভিযোগ এসেছে। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করছি যে ইলেকশন তো একটা সিরিয়াস মানে 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 নানা ধরনের গন্ডগোল হয় নির্বাচন। আমরা দেখি যে এক পক্ষ আরেক পক্ষের উপরে হামলা করতে পারে, এক পক্ষ আরেক পক্ষের পোস্টার নামিয়ে ফেলছে, ব্যানার ছিঁড়ে ফেলছে, এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো এই নির্বাচনটাতে আমরা দেখছি পুলিশ এবং আর্মি এদের মধ্যে আমরা দেখছি একটু মোরাল একটা উইকনেস দেখতে পাচ্ছি। মোরাল উইকনেসটা হচ্ছে এরকম, যেমন দেখেন অনেকগুলো মামলা হয়েছে, আসল মামলা হয় নাই কিন্তু অনেক নকল মামলাও হয়েছে। তো আজকে আমি একটা প্রোগ্রামে ছিলাম, প্রফেসর আসিফ নজরুল সেখানে ছিলেন, ওনাকে অনেকে প্রশ্ন করেছেন আইন উপদেষ্টা হিসেবে, যে বলেছেন যে সাংবাদিকদের নামে অনেক ধরনের মামলা হয়েছে। উনি বলেছেন দেখেন কেউ যদি একটা মামলা করে আমরা কি করতে পারি, মামলা করা মিথ্যা মামলাও করতেছে, কিন্তু এটা তো ধরেন পুলিশ তো যাচাই করতে পারছে না। আর পুলিশ মোরালি এতটুকু মানে ডিমোরালাইজ যে মামলা করতে যাচ্ছে যখনই দেখছে যে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দিচ্ছে সে মামলা নিতে বাধ্য হচ্ছে, বা সে বরং আরও আগ বাড়িয়ে সে মামলাটাকে অ্যাকসেপ্ট করছে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে পুলিশ এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, যথেষ্ট উন্নতি হয়েছে বলতে পারি, কিন্তু রাজনৈতিক জায়গাটায় কতটুকু পুলিশ নিরপেক্ষ ভূমিকা রাখতে পারবে সেটা নিয়ে আমরা কিন্তু এখনো সন্দিহান। তো সেক্ষেত্রে যদি স্থানীয় নির্বাচনের কিছু অংশ হলেও আগে হতো, তাহলে সেখানে ক্ল্যাশগুলো কিভাবে পুলিশ ম্যানেজ করছে, ইলেকশন প্রপারলি হচ্ছে কিনা, থ্রেটটা কি, চ্যালেঞ্জটা কি, নির্বাচন কমিশনের আমরা একটা পরীক্ষা দেখতে পারতাম। ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশন সম্পর্কে কিছু প্রশ্ন দেখা দিয়েছে, যে ওনাদের যে দৃঢ়তা থাকা দরকার, ওনাদের যে আরো সিরিয়াস একটা পজিশন থাকা দরকার, সেটা কিন্তু নাই। আমরা দেখেছি যে আদালতে যতগুলো ইলেকশন কমিশনের বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে সবগুলো তো মামলাতে ইলেকশন কমিশন খুব প্রপারলি স্ট্রংলি কিন্তু পজিশন নেয় নাই। তো সেই জায়গায় যারা দাবিটা তুলছেন যে স্থানীয় পরিষদ নির্বাচন হতে পারে কিনা, হওয়া উচিত কিনা, আমি তো দেখছি যে কোনো নির্বাচন হওয়ারই এখনো পরিবেশ ওইভাবে তৈরি হয় নাই। কারণ সবচেয়ে বড় থ্রেটটা আমি দেখতে পাচ্ছি যে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী যেহেতু মাঠে আছে, তাদের এই জায়গাটায়
যে মানুষ একটা দৃঢ় অবস্থানে থাকবে। সেদিন আমি একটা ফুটেজে দেখলাম যে একটা মোটরসাইকেলকে আর্মি দাঁড় করিয়েছে, যার হেলমেট নাই, সেই মোটরসাইকেলওয়ালা সেনাবাহিনীর লোকদের সাথে তর্ক করছে এবং খুব রুড আচরণ করছে। এটা অতীতে দেখা যায়নি। অতীতে দেখা গেছে যে পুলিশও যদি কোনো হেলমেট নাই কাউকে দাঁড় করিয়েছে, সে জবাবদিহি করতে বাধ্য হয়েছে কেন হেলমেট নাই, বা তার মধ্যে একটা কোশ্চেনটা তৈরি হয়েছে যে সরকারেরও প্রস্তুতি তো এই কারণেই বলছি যে স্থানীয় নির্বাচনে যে দাবিটা উঠেছে, কারণ নির্বাচন তো নির্বাচন তো যেমন বিএনপি তো নির্বাচন চায়, তো এখন কেন ওনারা স্থানীয় চান না, কেন শুধু জাতীয় চান, আবার জামাত বা অন্যান্যরা যারা বলছেন তারা আবার কেন জাতীয়, আমি তো মনে করি যে কোনো নির্বাচনেই যে একটা ভয় ভীতি বা আশঙ্কা যেটা আছে যে ফেসিবাদের লোকদের এখানে টাকা পয়সা খরচ করার বা এখানে গন্ডগোল লাগানো, যে কোনো ইলেকশনেই লাগাতে পারে। শুধু দুইটা পয়েন্টে আমি স্থানীয় নির্বাচন করার ব্যাপারে আমি একমত। একটা হচ্ছে এটাকে একটা টেস্ট ম্যাচ হিসেবে যদি আমরা নেই, যে পুলিশ প্রশাসন এবং আমাদের নির্বাচন কমিশন কিভাবে এই সিচুয়েশনে ইলেকশন হ্যান্ডেল করছে, সেটা একটা পরীক্ষা। যেমন দুদু ভাই, এই টেস্ট ম্যাচের করতে সমস্যা কোথায়? মানে যেটা বলছেন যে কোনো একটা নির্বাচন যদি টেস্ট করে করা যায়, মানে এই সরকার কিভাবে নির্বাচন করে দেখার জন্য করা যায় কিনা? টেস্ট কেসের দরকার নেই তো এখন, কারণ টেস্ট ম্যাচ অনেক আগে হয়ে গেছে। আপনি 90 এটা প্রথম গণঅভ্যুত্থান না, 90-তে আমার একটা গণঅভ্যুত্থান আছে আমাদের দেশে, এটা হলো তৃতীয়। পাকিস্তান আমলের 69 গণঅভ্যুত্থান একটা আছে। তো 90-এর গণঅভ্যুত্থান আমাদের সামনে অনেকগুলো জিনিস আমাদের জাতিগতভাবে, যেমন সামরিক স্বৈরাচারের সাথে যেমন আমরা পতন ঘটাইছি, ঠিক তেমনি 90 দিনের মধ্যে সাংবিধানিক ঘটনা যেটা ছিল, 90 দিনের মধ্যে একটি শূন্যস্থান জায়গায় একটি নির্বাচিত সরকার দেওয়া। লক্ষণীয় আপনার বিষয়টা এই জায়গাটা আমার কাছে চোখে পড়েছে যে চিফ জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, এটা কিন্তু পরবর্তী আমাদের এই যে মানে গত ঘটনায় চিফ জাস্টিসও কিন্তু পালাইছিল। খতিব সাহেব জাতীয় মসজিদের খুব বরেণ্য জায়গা, এটা খতিব সাহেবের এই জায়গাটা খুব সম্মানের, সেই ভদ্রলোকও পালায় গোপালগঞ্জে গেছিলেন, গোপালগঞ্জে ছিল উনি। আমি বলছি কি এরশাদ সাহেব প্রণীত মানে নিয়োগপ্রাপ্ত চিফ জাস্টিস শাহাবুদ্দিন সাহেব কিন্তু এরশাদ সাহেব করত। তো গণতান্ত্রিক ভাবাপূর্ণ সেখানে আপনার এই টেস্ট কেসের দরকার হয়নি, তাকে দিয়েই ভালো নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনটা দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। এবং যেটি কেউ ভাবে নাই মানে শেখ হাসিনা তো বলেই ফেলছিলেন চট্টগ্রাম এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্টে তাকে প্রশ্ন করছিল যে বিএনপি কত সিট পেয়েছে, উনি একটা খুব বিজ্ঞ বিশেষজ্ঞের মতো গালে হাত দিয়ে বলে বোধহয় 10টার বেশি পাবে না। তো উনি মন্ত্রী পরিষদও গঠন করে রেখেছিলেন ইলেকশনের আগে। তার বুদ্ধিজীবী সমর্থক যারা ছিলেন তারাও তৈরি হয়েছিলেন যে বঙ্গভবনে কোন পোশাক পরে যাবেন। কিন্তু ইলেকশনের পরের দিন যে রেজাল্ট আসছিল তাতে হাসিনা শুধু বিস্মিত না, অদ্ভুত একটা কথা বলেছিলেন যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম শব্দটা উনি ব্যবহার করছেন। তো এই যে মানে পরিস্থিতিতে গণতান্ত্রিক চেতনা, গণতান্ত্রিক ভাবনা, যেমন আপনাকে বলি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান অথবা উপজেলার চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র, এরা বাংলাদেশ পরিচালনা করে না, নির্দিষ্ট জায়গায় তারা তাদের দায়িত্বগুলো পালন করে। এই নির্বাচনগুলো বাংলাদেশের যে ক্রাইসিস বর্তমানে আপনার মানে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠানগত দিক থেকে, আইন শৃঙ্খলার দিক থেকে যদি দুর্বলতাগুলো থাকে সেটা সরকার কর্তৃক নিয়ন্ত্রণ আসার দরকার। ওই একটা ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন হলে কোনো উত্তরণই ঘটবে না। আর আমাদের দেশের নির্বাচন জনগণের উপর নির্ভর করে, এটা আমার কাছে মনে হয়েছে। জনগণ যদি বিদ্রোহ করে, জনগণ যদি শান্তি চায়, জনগণ যদি নিয়ন্ত্রক হয়, তাহলে সেখানে ভালো কাজ হতে সম্ভব। যেরকম শেখ হাসিনা তার পুলিশ, তার সেনাবাহিনী, তার সমস্ত বাহিনী সে নিয়ন্ত্রণ করছে, তাতে কিচ্ছু যায় আসে না। জনগণ যখন রিভোল্ট করছে, বিদ্রোহ করছে, তখন কিন্তু এই দেশে মানে সে তাকে পালিয়ে যেতে 671-এ আপনি দেখেন
ওই রিভোল্ট, জিয়া রহমান যখন স্বাধীনতার ঘোষণা করছে, তখন কিন্তু মানুষ অস্ত্র হাতে তুলে নেয়। বাঙালি জাতিগোষ্ঠীকে পাকিস্তানি বিবেচনায় সিন্ধু, বালুচ, পাঠান, মানে বিরাট বিরাট দেহ, তারাও এই বাঙালি চরিত্র যেটা, এটা লুঙ্গি পরা, হাফ প্যান্ট পরা, এদের সঙ্গেও যুদ্ধ করে পারে নাই। তো আমার কাছে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু জাতীয় সংসদের নির্বাচনকে এড়িয়ে না। আর নির্বাচন এই প্রথম হচ্ছে না বাংলাদেশে, 54 বছরের বয়সে, এই বছরের মধ্যে না, ব্রিটিশ আমল থেকে এই দেশের মানুষ নির্বাচনের সঙ্গে পাকিস্তান আমলে ও বাংলাদেশ আমলে পরিচিত। সেজন্য টেস্ট কেস আমার বিবেচনায় যে একটা কিছু করে, যেমন যে সত্যিকারের রাঁধুনি সে চোখ বন্ধ করে নুন ছিটাই দেবে, দেখবেন ও রান্না ঠিক হয়েছে। আমার কাছে দিলে বিপদ হয়ে যাবে। সত্যিকারের রাঁধুনি আছে কিনা সেটাও দেখার বিষয়। বাংলাদেশে শুধু না, যে সত্যিকারের রাঁধুনি সে সিটি কর্পোরেশনে জিতবে, সে পার্লামেন্টে জিতবে, সিটি ভালো নির্বাচনের জন্য যে বিশেষজ্ঞ আমরা দাবি করছি, ওই যে চিফ জাস্টিসের কথাই তো বললাম সব, সেই রাঁধুনি আছে আমাদের। যে একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে এসে আবার আপনাদের কথা শুনবো। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রে আমরা কথা বলছিলাম ঐক্য অনৈক্যের বিষয়ে। স্থানীয় নির্বাচনের দাবি অনেকের, আবার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছেন অনেক দল। এই বিষয়ে মতামত নিয়েছিলাম, একটা বিরতি নেই, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র, কথা বলছিলাম ঐক্য অনৈক্যের রাজনীতি নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন। যারা মুজিবুর রহমান মঞ্জু ভাই, আপনার কাছেই আসতে চাই। শামসুজ্জামান দুধু ভাই বলছিলেন আসলে টেস্ট কেসের দরকার নেই, সুবিধা অসুবিধা কি আসলে? স্থানীয় নির্বাচন আগে হলে সুবিধা কি, পরে হলে সুবিধা কি? দেখেন, আমাদের অবস্থানটা হচ্ছে, আমরা এটা নিয়ে খুব প্রান্তিক অবস্থানে নেওয়ার পক্ষে না, যে আগে হইতে হবে না ওইটা হবে, এটা নিয়ে এত বিতর্ক করার বিষয় না। কথা হচ্ছে যে নির্বাচন কমিশন তার স্বার্থেই সে যদি একটা ইলেকশন করতো তার জন্য ভালো হতো, এবং সরকারও একটা জিনিস দেখতো, আমরাও এটা সুবিধাটা পেতাম যে কি দাঁড়াচ্ছে। ধরেন যে কোনো কিছু হয় না যে একটা প্রাথমিকভাবে আমরা, কারণ এই নির্বাচন কমিশন একদম নতুন। আরও একটা ব্যাপার আছে, দেখেন এই 15 বছর ধরে আমাদের এই নির্বাচনের যারা দায়িত্বে থাকেন তারা কিন্তু একটা ফেয়ার ইলেকশন করার প্র্যাকটিস কিন্তু তাদের নাই। এই 15 বছর ধরে তারা অভ্যস্ত হয়েছে কিভাবে চুরি করা যায়, কিভাবে আগের রাতে ভোট করা যায়, কিভাবে স্থানীয়ভাবে প্রশাসনের দাপটে ভোট করা যায়। অর্থাৎ এই 15-16 বছর ধরে একটা ফেয়ার ইলেকশনের এক্সারসাইজ কিন্তু কারোই নাই। আমাদের ধরেন পুলিশের এসপি থেকে শুরু করে, ওসি থেকে শুরু করে, আমাদের যারা পোলিং এজেন্ট থাকেন, পোলিং অফিসার থাকে, তাদের নাই। সেই জন্যই আমি মনে করি এটার একটা যৌক্তিকতা আছে। আমরা যদি ধরেন 64টা জেলায় 64টা পৌরসভা হতে পারে, 64টা উপজেলা হতে পারে, বা 100টা উপজেলা, যে ফরম্যাটে আপনি করেন, অর্থাৎ এই ইলেকশন কমিশনের একটা টেস্ট কেস যদি আমাদের, কারণ যেটা দুদুভাই বলেছেন খুবই ভালো কথা, সেটা হচ্ছে যে স্থানীয় নির্বাচন দিয়ে তো সরকার বদলায় না, কিন্তু যেটা সরকার বদলায়, সবচেয়ে বড় কথা হচ্ছে এবারের ইলেকশন যদি কোনো ম্যানিপুলেশন হয়, আন্তর্জাতিকভাবে আপনার ইন্ডিয়া বলেন, আওয়ামী লীগ বলেন, সিরিয়াস একটা প্রোপাগান্ডা করবে যে এত কিছুর পরও এখানে ইলেকশন হয় না। এমনিতে তো একটা এই ইলেকশন নিয়ে একটা ঝামেলা হবেই, কারণ আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টা এখানে কিন্তু একটা গ্রে এরিয়া আছে। কারণ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, তারা নিষিদ্ধ, তাদের নিবন্ধন স্থগিত করা আছে, তারা আবার কোনো প্রচ্ছন্ন ডামি প্রার্থী দিয়ে ইলেকশনে আসে কিনা, ওখানে কিন্তু একটা থ্রেট, একটা ক্রাইসিস আছে। এবং বিএনপিও বলছে যে স্থানীয় নির্বাচনে সেটার সুযোগ আরো বেশি থাকবে। যে এখন ধর স্থানীয় নির্বাচনে সেই সুযোগটাও আছে, কিন্তু সেটা যখন জাতীয় নির্বাচনে আসবে, জাতীয় নির্বাচনে এখন প্র্যাকটিক্যালি আমি যেটা দেখি আর কি, এই যে দেখেন কিছুদিন আগে আমি নাম উল্লেখ করতে চাই না, একটা নির্বাচনী এলাকায় দেখলাম যে একজন নেতা অভিযোগ করছেন যে তাকে ঘেরাও দিয়ে রাখা হয়েছে, তাকে আরেকটা দলের লোকেরা তাকে আসতে দিচ্ছে না। তো ওই আরেকটা দলের লোকেরা বলছে যে তার ওখানে আওয়ামী লীগের লোকজন সব নিয়ে সে মিছিল করছে, আওয়ামী লীগের লোকদের সে পুনর্বাসন করছে। তাহলে এই আলোচনাগুলো কিন্তু স্থানীয় নির্বাচনে যেমনি আসবে, জাতীয় নির্বাচনেও কিন্তু আসবে, এই অভিযোগ পাল্টা অভিযোগ আসবে। আজকে আমি একটু আগে দেখলাম এক নেতার সাথে আওয়ামী লীগের এক নেতার ছবি দিয়ে অন্য পক্ষ বলছে যে উনি নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের লোকদের নিয়ে ক্যাম্পেইন করছেন। তো এই বিষয়গুলো কিন্তু এবারে ইলেকশনে আসবে। তো জাতীয় নির্বাচনে আসলে নির্বাচন কমিশন কিভাবে ফেস করবে, তার আগে যদি স্থানীয় নির্বাচনে একটা ফেস তারা করতে পারতো তাহলে তাদের জন্য খারাপ হতো না। আমি আবারও বলছি, এইটা নিয়ে ঝগড়া করে আমরা একেবারে একজন আরেকজনের সাথে
মুখ দেখা দেখি বন্ধ হয় এমন কিছু না। এটাকে আমি বলছেন করলে ভালো হয়, তাই তো? করতে পারলে আমাদের জন্য ভালো হতো, সরকারের জন্য ভালো হতো, ইলেকশন কমিশনের জন্য ভালো হতো, ইভেন রাজনৈতিক দলগুলোর জন্য ভালো হতো। যেন শামসুজ্জামান দুদু উনি যেটি একটা কথা বলছেন যে প্র্যাকটিস 15 বছরে নির্বাচন বাস্তবায়নের প্র্যাকটিস যেটি, এবং এখন যে পরিস্থিতি, আপনার কি মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ যেভাবে প্রস্তুত করা দরকার ছিল নির্বাচন বাস্তবায়নের জন্য বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য, সেই জায়গাটিতে কি যেতে পেরেছে সরকার? জনগণ ইলেকশন করবে, জনগণ ঠিক থাকলে পরে পুলিশ, মিলিটারি বা অন্যান্য সংস্থার আদৌ কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নাই। এরও এক্সাম্পল আছে। কিন্তু জনতা কি সবসময় শৃঙ্খল থাকে? এরও এক্সাম্পল আছে তো। আপনাকে তো পূর্ব অভিজ্ঞতা আমার দেশেই আছে, অন্য দেশে যাওয়া লাগবে না, এই দেশেই আছে। আপনার প্রথম গণঅভ্যুত্থানের পর 91-এ 90 দিনের মধ্যে ইলেকশন হয়েছিল। প্রথম যে সরকারটা হয়েছিল সেটা এরশাদের নিয়োগপ্রাপ্ত, আর এরশাদকে আমরা উৎখাত করে চিফ জাস্টিসের নেতৃত্বে ইলেকশনটা হয়েছিল। এই পুলিশের সেট আপ নিয়ে কোনো সেই সময় বা অন্যান্য যেসব সেট আপ ছিল, নামমাত্র একটু এদিক ওদিক করে ইলেকশন হয়েছিল। হাসিনা তো জানতেনই যে আওয়ামী লীগ এবং তার সঙ্গী সাথীরা জয়। উনি যেটা বলছেন যে এই প্রশাসনগুলো কথাটা শেষ করে নেই না, কথাটা শেষ করে তাহলে বুঝতে পারবেন। তো উনি নিশ্চিত ছিলেন যে জিতবেন, যখন জেতেন নাই তখন সূক্ষ্ম কারচুপির ব্যাপারটা উঠেছিল। এখন ইলেকশন ছিল কারচুপি, ক্ষেত খাওয়ার কথাও বলেছিলেন একবার। এখন যারা ইলেকশন মানে স্থানীয় নির্বাচনটা অগ্রাধিকার দিতে চাচ্ছেন বা নানান যুক্তি ইয়ে করছেন, সেই অংশের ভিতরে যদি গত নির্বাচনগুলো তাদের ইলেকশনের অংশগ্রহণ, ভোটের পাওয়ার রেটিংটা যদি দেখেন, তাহলে দেখবেন যে সেই ধরনের আশাপ্রদ কোনো ঘটনা নাই। মানে আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ এখন নিবন্ধনই স্থগিত, কার্যক্রম স্থগিত। ধরেন আদৌ ইলেকশনে আসতে পারবে কি পারবে না সেটা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়া থাকার কারণ নাই। যাদের সম্ভাবনা নাই, ধরেন তারা যদি মেরুকরণের মধ্যে থেকে একটা পরিস্থিতিতে যেতে পারত, তাহলে একটা ঘটনা। নির্বাচনে তো তারা আগে ভাগে চলে যেত। যারা প্রতিদ্বন্দ্বী মনে করছে বিএনপির, তারাও কিন্তু মোটামুটি জানছে যে হয়তো বিএনপি দলগতভাবে ভালো করবে। আমার বিবেচনায় মনে হয়েছে যে নির্বাচন ঠেকানো অবস্থায় যারা সুবিধা ভোগ করছে নির্বাচিত বা সরকারে যাওয়ার পরে, অর্থাৎ বিভিন্ন মিনিস্ট্রি কন্ট্রোল করছে নির্বাচন হওয়া ছাড়াই, তারা কেন ইলেকশন চাবে? নির্বাচন হলেই তো 2-3টা মিনিস্ট্রি তারা কন্ট্রোল করছিল, সেটাও তাদের হাতে থাকবে না। কিন্তু এখন তো ইলেকশন সবাই চাচ্ছে এবং সবাই রাজি যেই তারেক রহমানের সাথে আলোচনার। না না না, আমি তারা চাচ্ছে স্থানীয় নির্বাচন, তারা জাতীয় নির্বাচন চাচ্ছে না। আগে চাইছে, তারা তাদের অবস্থান থেকে আবার পরিবর্তন। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে সমগ্রভাবে সবার স্বার্থ এক জায়গায় করে একমত করে নির্বাচন করা খুবই কঠিন। সবার নিজস্ব অবস্থান আছে, নিজের দলের বক্তব্য আছে বা অবস্থান আছে, তারা তো জানে। আমার কাছে মনে হয়েছে মানুষ, বিশেষ করে নাগরিক, এরা ভোট দিতে পারে না, এরা 3টে ইলেকশনে ভোট দিতে পারেনি। সেই ভোটের ব্যবস্থা আপনি 100 কমপ্লিট করে আপনি দিবেন, এটা কোনো দিনই আসবে না। এই মানুষকেই ভালো ভোট করে, এই মানুষই খারাপ ভোট করে। মানে গণতান্ত্রিক বিবেচনায় 5 আগস্টের মানে 24 সালের এটা একটা আমূল পরিবর্তন হয়েছে বলে আমার বিশ্বাস, আমার ধারণা। এই পরিবর্তনের পরেও যদি মানুষের উপর নির্ভর আমি করতে না পারি, তাহলে আর কবে করতে পারবো আমি ঠিক জানি না। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরআইসিএল স্টিল গণতন্ত্র। কথা বলছিলাম নির্বাচন প্রসঙ্গে। স্থানীয় সরকার নির্বাচন আগে অনেকেই চাচ্ছে, সেই বিষয়ে আরেকটি দাবি উঠছে। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, তারা নিশ্চয়ই আপনারা কথা বলছিলাম, যারা যুক্ত আছেন তারা জানেন। জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে আসতে চাই। নতুন আরেকটা দাবি আছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন, সংখ্যানুপাতিক, যেটা বাংলাদেশে কখনো হয়নি। এটি নিয়ে বিএনপির অমত আছে, জোরালো দ্বিমত আছে। এটাতে আসলে
অসুবিধাগুলো কি কি যদি একটু বলেন, কি ধরনের অসুবিধা? আমি নতুন প্র্যাকটিসে যাব কেন? পুরাতন প্র্যাকটিস তো বিতর্কিত না, এটা তো নতুন প্র্যাকটিস। কখনোই আপনি নিজে উচ্চারণ করলেন, বললেন যে বাংলাদেশে এটা কখনো যায় নাই। তো একটা সাধারণ মানুষকে আমাদের তৈরি করতে হলে মানে এই যে একটা নতুন প্রসেসে যাব, যে এইটা মার্কার নির্বাচনটা যেটা হয়, এক একটা দলের মার্কা থাকে, তারা সেই মার্কা নিয়ে তার দলের কর্মসূচি নিয়ে দলের নাম নিয়ে ইলেকশনে যায়। সেটা যে পছন্দ করে তাকে ভোট দেয়, বা অন্য মার্কা পছন্দ করলে তাকে ভোট দেয়। তো এখন সংখ্যানুপাতে মানে বিষয়টা এমন, সব কিছু নতুন করে তৈরি করতে হবে। এটা হলো এক। 2 নম্বর, যে জিনিসটা এই দেশে হয় নাই কখনো, সেটা কেমন গ্রহণ করতে হবে। 3 নম্বর হচ্ছে, যারা এই কথাগুলো সাধারণত বলছে তারা ওই ধরনের নির্বাচন করে সুবিধা করতে পারে নাই, মানে যে ধরনের প্রচলিত নির্বাচন ব্যবস্থা আছে তারাই সাধারণত এই নির্বাচনের কথা বলছে, যে একটা পার্সেন্টের মধ্যে আসতে পারে তাহলে তো একটা সিট পেলেও পেতে পারে, দলটা একটা প্রতিনিধিত্ব থেকে যাবে, মানে এই সংখ্যানুপাতে যে নির্বাচনের কথা। আর বিকল্পভাবে ইলেকশন যেটা প্রচলিত আছে, ওখানে জামানত রক্ষা করাও কঠিন হতে পারে। তাহলে আমাকে এই ধরনের নির্বাচনটায়, আপনি বলছেন তাহলে ভয় থেকে এই দাবি? ভয়ের কথা বলবো না, জি, আমি বরঞ্চ এই কথা বলবো যে যারা নির্বাচন করার পার্টি, তারা নির্বাচনের লক্ষ্যে যদি কাজ করে থাকে, মানুষের মানে সমর্থন পছন্দের মধ্যে নিজেকে নিয়ে যেতে পারে, তাহলে এটা খারাপ কিছু না। যেমন আমি বলি, আমার এই দেশে কমিউনিস্ট পার্টিগুলো কখনো খুব একটা ভালো কিছু করতে পারে না ভোটে। যারা মানে ভোট প্রিয় কমিউনিস্ট পার্টি, সশস্ত্র বিপ্লব না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে 35 বছর ধরে ক্ষমতায় ছিল, হ্যাঁ, কমিউনিস্ট পার্টির মানে সিপিএম এর নেতৃত্বে বামফ্রন্ট তারা ক্ষমতায় ছিল। অর্থাৎ তারা মানুষের ভোটের যে বিষয়টি তারা এটা অনুধাবন করছে এবং তাদের সমর্থন তারা পাইছে। আমার দেশে কিন্তু এটা সম্ভব হয় নাই। আর ইসলামী দলগুলো নিঃসন্দেহে তারা গুরুত্বপূর্ণ, কিন্তু জামাতে এখন আমি যদি বলি সবথেকে পুরাতন রাজনৈতিক দল, ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে এই পর্যন্ত, তো তারা পর্যন্ত ভোটের রাজনীতিটা, যেমন ইসলামিক রিপাবলিক পাকিস্তানে ভালো করতে পারে নাই, বাংলাদেশেও তার এককভাবে উল্লেখযোগ্য না। যখন কখনো ফ্রন্টের মধ্য দিয়ে গেছে তখন তাদের সংখ্যা বাড়ছে। সেই জন্যে কমিউনিস্ট পার্টি বা ইসলাম ভিত্তিক যেসব রাজনৈতিক দলগুলো, মানে আমার বিবেচনায় তাদের একটা ভোট আছে, কিন্তু সেটি উল্লেখযোগ্যভাবে মানে ক্ষমতায় যাওয়ার মতো কিনা, বিজয় লাভ করার মতো না। আন্দোলনে তারা ছিল, আন্দোলন তারা করেনি তা না, আন্দোলনে ছিল, গণতান্ত্রিক ধারাবাহিক আন্দোলনে তাদের অবদান আছে, কিন্তু ওই ইলেকশন প্রক্রিয়াতে আমার বিবেচনা তারা ভালো। এই জন্যে তারা একটা অন্য প্র্যাকটিসে গিয়ে ভালো করতে পারে কিনা, এই বিবেচনা থেকে আপনি যে শব্দটা ভাষাটা ব্যবহার করছেন আমি ওইটা বলবো না, অন্য একটা প্র্যাকটিসে গিয়ে ভালো করা যায় কিনা, তা আমার কাছে মনে হয় না এটা গ্রহণযোগ্য হবে। জি, ধন্যবাদ আপনাকে। মুজিবুর রহমান মঞ্জু, উনি বলছেন যে আমার প্রচলিত পদ্ধতি থাকতে নতুন পদ্ধতি কেন নেব? দেখেন, এখানে কয়েক ধরনের বিতর্ক আছে। একটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা উন্নত দেশগুলোতে এই পদ্ধতিটা খুব পপুলারলি তারা মানে ব্যবহার করেছে। এটা খুবই সহজ কথা। এই পদ্ধতির ভালো দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা ভোটের একটা মূল্য থাকে। আমাদের এখন যেটা এটাকে বলা হয় ফার্স্ট পাস্ট পোস্ট, এরকম একটা কথা বলা হয়। অর্থাৎ আপনি যদি 50,000 ভোট পান আর আমি যদি 49,000 ভোটও পাই, তাহলে আপনি জিতলেন, আমার 49,000 ভোটের কোনো মূল্য নেই। কিন্তু প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে যেটা হয়, 49,000 ভোটেরও একটা কম্বাইন্ড একটা মূল্য আছে। সেই প্রপোর্শনালি তার দল সে আলোকে পার্লামেন্টে সিট পাবে। এইটা ভোটের অধিকারের জায়গা থেকে খুবই সুন্দর একটা পদ্ধতি। কিন্তু একটা সমস্যা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে অনেক সময় এটার কারণে পার্লামেন্ট আবার ভারসাম্যহীন হয়ে যায়। মানে দেখা যায় যে কোনো দলই সঠিক আপনার প্রাধান্য পাচ্ছে না, অর্থাৎ তার যেই দরকার, সংখ্যাগরিষ্ঠতা দরকার, সেটা পায় না। এই ধরনের কিছু কিছু জায়গায় কিন্তু প্রচুর প্রবলেম হয়েছে। নেপালে যেটা হয়েছে, নেপালে হয়েছে, এই অসুবিধাটা হয়েছে। এখন
যদিও যেটা বলেছেন, এখানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এখানে কিন্তু একদম স্বার্থের প্রশ্নটা এসে যায়। জি, কারণ দেখা যায় স্বার্থের দর কষাকষিও আমরা দেখছি। হ্যাঁ, আমাদের যে ফার্স্ট পাস দি পোস্ট যে সিস্টেমে, এই সিস্টেমে সবসময় পপুলার দলগুলো অর্থাৎ বিএনপি, আওয়ামী লীগ এই জাতীয় দলগুলো ভালো করে। কেন করে? কারণ এদের প্রার্থীগুলো হয় খুব পরিচিত, এদের প্রার্থীগুলো হয় খুব পপুলার, এরা ব্যক্তি আকারে একটা ভোটের সংখ্যাটা বাড়ে। যেমন আপনি বিএনপি আওয়ামী লীগের লোকদেরকে দেখবেন, তার দলের যত ভোট আছে প্লাস ব্যক্তিরও একটা বিরাট ভোট থাকে। এখন আমি জাস্ট বুঝার জন্য বলছি, কোনো বিতর্ক তৈরি করার জন্য না। ধরেন দুদু ভাই অনেক দিনের পুরনো রাজনীতিবিদ, উনি এমপি ছিলেন, এলাকায় অনেক কাজ করেছেন। উনি যদি আজকে বিএনপি থেকে ইলেকশন না করেন, ব্যক্তি দুদু হিসেবে ওনার যে শক্তি আছে, ওনার যে পজিশন আছে, ওনার নিজেরই দেখা যাবে যে 20-25,000 30,000 ভোট ব্যক্তি থাকে। তো বিএনপি আওয়ামী লীগের নেতাদের এটা একটা সুবিধা হয়, তারা দলীয়ভাবে যত না মানে দলীয় পপুলারিটির পাশাপাশি তাদের ব্যক্তিত্বগুলো একটু পপুলার হয়, জনসম্পৃক্ততা থাকে, ফলে তাদের কিন্তু এই জায়গাটা তারা ভোটটা বেশি পায়। কিন্তু পক্ষান্তরে আমাদের যেগুলো আদর্শভিত্তিক দল, মতাদর্শিক দল যেগুলো থাকে, ধরেন জামাত বা ইসলামিক আন্দোলন বা কমিউনিস্ট পার্টি, এদের কিন্তু আসলে ভোটটা হচ্ছে দলীয় কেন্দ্রিক ভোট। তো এই দলীয় ভোটের কারণে যেটা হয়, তারা সারা বাংলাদেশে তাদের কিন্তু ভোট ব্যাংক আছে। সেখানে যদি আপনি কলা গাছকেও দাঁড় করিয়ে দেন বা সেখানে যদি একটা অপেক্ষাকৃত দুর্বল প্রার্থীকে বিএনপি ছোট দলগুলোর স্বার্থ কেন দেখবে না? এখানে এই জন্য আমি বলছি যে এই জায়গাটায় একটা রাজনৈতিক স্বার্থের জায়গাটা গুরুত্বপূর্ণ। কালকে যদি বিএনপি মনে করে যে তার ভোট কমে গেছে, তখন কিন্তু বিএনপি দেখবেন যে সে আবার পিআর পদ্ধতিকে পছন্দ করবে। যেমন এখন আমি শুনছি যে আওয়ামী লীগ পিআর পদ্ধতি চাচ্ছে। কেন চাচ্ছে? কারণ আওয়ামী লীগ একটা ফিক্সড তার ভোট পার্সেন্টেজ আছে। তো আমাদের রাজনীতির তো একটা সমস্যা যেটা দাঁড়াচ্ছে, আমরা তো এই স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারছি না। তো সেই জায়গা থেকে আমরা এবারে যে পিআর পদ্ধতির আলোচনাটা এসেছে, পিআর পদ্ধতিটা অনেকে জানেন না, বোঝেন না, কিছু টেকনিক্যাল প্রবলেম আছে। কিন্তু এই পদ্ধতিটা হলে যেটা ভালো হতো সেটা হচ্ছে পার্লামেন্ট আর একচাটিয়া হতো না। আমাদের এখানে যেরকম হচ্ছে, যেমন আজকে যে আলোচনাটা উঠেছে যে 70 সালের নির্বাচনে আপনার 73 সালের নির্বাচনে দেখা গেল আওয়ামী লীগ 293 ভোট পেয়েছে, 93 আসন পেয়েছে। এই গত বেশ কয়েকটা ইলেকশনে আমরা যেটা দেখলাম যে আওয়ামী লীগ গত 3টা নির্বাচনে সে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতার জায়গায় চলে আসছে, বিরোধী দল বিহীন হচ্ছে। পিআর সিস্টেমে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে অলওয়েজ একটা শক্তিশালী। তো এই কারণেই কিন্তু অপেক্ষাকৃত নতুন দল বা আদর্শভিত্তিক দলগুলো বা আমরা যারা নতুন রাজনীতি করছি, আমরা কিন্তু পিআর পদ্ধতিটাকে পপুলার হাজির করার পক্ষে। এখন ধরেন রাতারাতি তো সবকিছু হবে না, এবার দাবি না হয়, আমরা এবারে খুব স্ট্রিক্ট করেছি যে আপার হাউস অন্তত পিআর পদ্ধতিটা যাতে মানে অ্যাপ্লাই করা যায়। বিএনপি যেটা এখনো কনভিন্স হচ্ছে না, আমরা চেষ্টা করছি বিএনপিকে এটাতে রাজি করাতে যে লোয়ার হাউসে আমাদের আগের পদ্ধতিতে ভোট হবে, আর আপার হাউসটাতে আমরা চিন্তা করছি যে পিআর এর যে রেশিও, সেই রেশিওতে যাতে 100 আসনটাকে বরাদ্দ দেওয়া যায়। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে ধন্যবাদ। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম বাংলাদেশের এই যে রাজনৈতিক যে ঐক্য অনৈক্য বা একটি ঐক্যমত কমিশন হয়েছে, নতুন সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার যে প্রচেষ্টা চলছে, সাংবিধানিক পরিবর্তনের যে চেষ্টাগুলো চলছে, সেইখানে যে নানা ধরনের মত আসছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি। সুন্দর একটি সমাধান আসবে, সুন্দর একটি নির্বাচন হবে, সেই প্রত্যাশা বাংলাদেশের মানুষের, প্রত্যাশা আমাদেরও। আজকের আয়োজন শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।